বাংলাদেশের অনেকের কাছে রাজশাহী মানেই হচ্ছে গ্রীষ্মকালে আম খাওয়া আর রাতের বেলা রাজশাহীর রাস্তার উপভোগ করা। তবে আজকে আমি রাজশাহী সম্পর্কে এমন কিছু তথ্য দিব এবং আপনাদেরকে একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনি রাজশাহীর সমস্ত হিস্টোরিক্যাল প্লেস, খাবার, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু এই এক ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। রাজশাহী বাংলাদেশের উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জেলা। তবে রাজশাহী বিভাগের মধ্যেও অনেকগুলো জেলা আছে এবং এই জেলাতে প্রত্যেকটা জায়গায় হিস্টোরিক্যাল অনেক প্লেস আছে, যেটা আপনার অবশ্যই ভ্রমণ করা উচিত যদি আপনি ইতিহাস পছন্দ করে থাকেন। রাজশাহী নামটা নিয়েও আছে মতভেদ। তবে সংস্কৃত রাজ এবং ফার্সি শাহ শব্দ মিলিয়ে রাজশাহী শব্দটি উদ্ভব হয়, যার অর্থ হচ্ছে রাজা, রাজকীয় বা বাদশাহ কিংবা বাদশাহী। এবং অনেকেই বলে থাকে যে এই জেলাতে প্রচুর রাজা জমিদারের বসবাস থাকার কারণে এই জেলাটির নাম হচ্ছে রাজশাহী। রাজশাহী যেতে হলে আপনি বাস কিংবা ট্রেনেও যেতে পারবেন, তবে রাজশাহীতে ট্রেনে যাওয়ার চাপ একটু বেশি, তাই আগেই ট্রেনের টিকিট কেটে ফেলবেন। এবং অনলাইনে টিকিট কাটা একদম ইজি। এবং রাজশাহী জেলা শহরে থাকার জন্য অনেক উন্নত মানের হোটেল আছে। তবে আমি যেহেতু এক আত্মীয়র বাসায় ছিলাম, তাই আমি কোনো হোটেলে উঠিনি। তবে এখানে রিসোর্ট বা ওই রকমভাবে খুব 5 স্টার মানের হোটেল তেমন দেখা যায়নি। তো রাজশাহীর সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে পদ্মার পাড় বা টি বাঁধ কিংবা আই বাঁধ, যেখান থেকে এরকম কালারফুল ট্রলারে করে আপনি পদ্মা নদী ঘুরে আসতে পারেন কিংবা পদ্মার চরেও ঘুরে আসতে পারেন। এবং এটা খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়েও যেতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং টি বাঁধ কিংবা আই বাঁধে এই ধরনের প্রচুর ফাস্টফুড, আচারের দোকান দেখতে পাবেন। এবং কাপলদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা যদি আপনারা আসলেই ভ্রমণ করতে চান। কিন্তু এটা মোটামুটি আপনার দিনের তুলনায় সন্ধ্যার পরেই বেশি বিজি থাকে। তবে দিনে আসলে একটু ছিমছাম পরিবেশ পাবেন। এবং টি বাঁধে বেশি সময় নষ্ট করার দরকার নেই, কারণ এটা অত আহামরি দেখার কিছুই নাই। তবে নেক্সট আমি যে গন্তব্যে যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং রাজশাহীর অন্যতম একটি জায়গা পুঠিয়া রাজবাড়ি। এটা যেতে হলে আপনাকে শহর থেকে বাস কিংবা লেগুনা অর সিএনজি কিংবা অটোরিকশা করেও যেতে পারেন। এবং এটার গুগল ম্যাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো রাজশাহী শহর থেকে এখানে যেতে আপনাকে মোটামুটি হাতে 1 ঘন্টার মতো সময় নিয়ে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো আমি আজকে আসছি, দেখতে পাচ্ছেন রাজশাহীর পুঠিয়া যেই রাজবাড়িটা আছে সেখানে। এবং অলরেডি রাজশাহীর অন্যান্য অঞ্চলগুলো আমি ভিজিট করছি। তো পুরো ভিডিও দেখেন, তারপর বুঝতে পারবেন যে আসলে রাজশাহীতে আসলে কোন কোন জায়গায় ঘোরা উচিত। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রাজবাড়ি পুঠিয়া। তো আমি এর ভিতরে যাবো, কী কী আছে সেগুলো এক্সপ্লোর করবো। তো চলুন দেখে আসি। যে আমার পুরো ক্যামেরায় আসতেছে না, এত বিশাল, ঠিক আছে, সেই লেভেলের। আবার এই পাশে আবার আর একটা মসজিদ, তো এই পাশে আবার আরো কিছু আছে। পুঠিয়া রাজবাড়ি বা 5 আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন এবং ধারণা করা হয় এটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার এই দ্বিতল এই রাজবাড়িটি নির্মাণ করেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি গৌর গোবিন্দ মন্দিরে এবং এটার কারুকার্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এর মধ্যে কত ধরনের কারুকার্য আছে এবং কত নিখুঁতভাবে এগুলো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্থাপত্য। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিশাল দিঘি। ওকে, আমার পিছনে আরেকটা মন্দিরের মতো কি যেন দেখা যাচ্ছে, আসলে এটার নাম দেওয়া নাই, তো হয়তো এটা অন্য কোনো মন্দির হবে, আমি বুঝতে পারছি না।
শীতের দিন হওয়াতে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসছিল, যার কারণে পুঠিয়া রাজবাড়ি থেকে সামান্য দূরত্বে আপনারা বাঘা মসজিদও ভ্রমণ করতে পারেন। তবে আমি চলে এসেছি কারণ অনেক সন্ধ্যা হওয়ার পরে আসলে সেখানে থাকাটা দরকার মনে করছিলাম না। তো এরপরে রাজশাহী শহরে আবার ফিরে আসলাম এবং রাজশাহীর ঐতিহ্যবাহী স্পেশাল কালাই রুটি খেতে আসলাম কালাই ঘরে। এবং কালাই ঘর হচ্ছে রাজশাহীর উপশহরে অবস্থিত। তো আপনি এই উপশহর রোডে আসলে আপনি অনেকগুলো কালাই হাউস একসাথে দেখতে পাবেন এবং প্রত্যেকটাতেই কালাই রুটির সাথে হাঁসের মাংস, মুরগির মাংস, দেন কালা ভুনা, দেন অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। এবং এটার টেস্ট বলতে অসাধারণ, কারণ কালাই রুটি হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার এবং আমিও নিজেও এটা ট্রাই করেছি হাঁসের মাংস দিয়ে এবং টেস্ট আমার কাছে 10-এ 10 মনে হয়েছে। পাশাপাশি আমি বাসার জন্য কিছু পার্সেল নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে এখানে বসেও খেতে পারেন আর পার্সেলও নিয়ে আসতে পারেন। পরের দিন সকালে আমার উদ্দেশ্য রাজশাহীর আরও একটি ঐতিহ্যবাহী জায়গা, সেটা হচ্ছে কুসুম্বা মসজিদ, যেটা রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। সেটার গুগল ম্যাপও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং রাজশাহী নওগাঁ হাইওয়ে থেকে মাত্র 1 কিলো দূরেই এই মসজিদটি অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত কুসুম্বা মসজিদে চলে আসছি। আমার পিছনেই সেই মসজিদটা। আপনাদের পকেটে যদি 5 টাকার নোট থাকে তাহলে এই মসজিদটা অনেকেই দেখে ফেলছেন। তো আজকে আমি লাইভ এই লোকেশনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং মসজিদটা খুবই সুন্দর দেখতে, আপনি অবশ্যই একবার হলেও আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিশাল আকার বটগাছটা, আমার মনে হয় এটা বহু বছর আগের পুরনো। এবং আমার এই পাশে হচ্ছে গিয়ে মসজিদটার এই মানে ডান সাইড, এবং আমরা ফ্রন্ট সাইডেও যাব এবং দেখাবো আপনাদেরকে। মসজিদটি মোটামুটি 400 বছর আগের পুরানো এবং আফগানি শাসন আমলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1897 সালের ভূমিকম্পের কারণে মসজিদটির 3টি গম্বুজ নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে 2017 সালে মসজিদটি চতুর্দিকে এবং পূর্ব পাশে যে দিঘিটা আছে, যেখানে ফুলের বাগান থেকে শুরু করে অনেক আলোকসজ্জার কাজ করা হয়। প্রাচীন মসজিদটি দেখলে আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন পৌঁছেছি তখন জোহরের আজান দিয়েছে। এখানে আপনি আল্লাহর রহমতে নামাজ আদায় করতে পেরেছি। শুধুমাত্র পুরুষই না, আপনারা মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে এবং প্রতিদিন অসংখ্য দর্শকেরা দেখতে আসে। আপনিও চাইলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে এই কুসুম্বা মসজিদ থেকে খানিকটা দূরে বলিহার রাজবাড়ি। এখানে আপনি অটো থেকে ইজিলি চলে আসতে পারবেন। এবং রাজবাড়িটি মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে খুবই অযত্নে রাখা। প্লাস এটা একটা মন্দির হিসেবে ব্যবহার করছে প্রথম ভাগটা। এবং মেইন যে রাজবাড়িটি আছে সেটার অবস্থাও অনেক করুণ, দেখতে পাচ্ছেন একেবারে মাটিগুলো ফাটল ধরে গিয়েছে এবং এখানে দর্শনার্থীর ভিতরে ঢোকাই নিষেধ করে দিয়েছে, যার কারণে আমি নিজেও ঢুকতে পারিনি। এবং আমি যখন গিয়েছিলাম তখন ওখানে কেউই ছিল না। মোটামুটি একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারণ ওখানে চারপাশে কোনো মানুষজন ছিল না। আমি আসলে বেশিক্ষণ স্টে করিনি। তবে যদি আপনারা এখানে ভ্রমণ করেন, মনে রাখবেন ভিতরে ঢোকা একদমই নিষেধ। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক জায়গাটি লাভ করে বলিহারের জমিদারেরা এই এলাকায় নানান স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে এই বলিহার রাজবাড়িটি অন্যতম। দেশ বিভাগের সময়কালে এই বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়।
এবং দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। সো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই রাজবাড়ি। তো আসলে আমার নিজেরই একা একা ভয় করতেছে, কারণ এখানে কেউ নাই, লিটারালি কেউ নাই। তো একটা গাছের পাতা শব্দ শুনলেও মনে হচ্ছে এটা ভিতরে ভূত ভূত আছে মনে হয় কাজ করতেছে। আর ওই যে আমি যে তোমার সেই গানের কথা মনে পড়তেছে, মনে হচ্ছে বারান্দা থেকে কেউ মানে দৌড়াই দিচ্ছে। সো আমি এখন আর থাকবো না ভাই, চলে যাব। আমার জীবন নিয়ে টানাটানি ভাই। তো দেখি পরে কোথায় যাওয়া যায়। এবার আমি ব্যাক করলাম রাজশাহী শহরে। তো চলে আসলাম রাজশাহীর রিপাবলিক রাজশাহী রেস্টুরেন্টে, সেটা রাজশাহীর মহিলা কলেজের উল্টা দিকে অবস্থিত। এবং এইখানের যে সমোসা এবং চাটা ছিল খুবই অসাধারণ। আপনারা একবার হলেও এখানে চাটা ট্রাই করবেন। খুবই মারাত্মক একটা চা ছিল এবং আমি খুবই পছন্দ করেছি। এবং এখানে মোটামুটি ভিড় লেগেই থাকে। এবং আপনারা যারা হচ্ছে রাজশাহী শহরে থাকেন তারা মোটামুটি সবাই চিনেন এটার খাবারের প্রাইসও খুবই কম। শুধুমাত্র চা না, আপনার এখানে আরো অনেক ধরনের আইটেম আছে যেটা আপনারা খেতে পারবেন। তো যেহেতু আমি ফ্যামিলি বাসায় ছিলাম, তো আমি অনেক বেশি এখানে খাইনি। এরপরে আমরা চলে গেলাম লালন শাহ মুক্ত মঞ্চে, এবং সেখানে আপনারা চাইলে বিখ্যাত ঝালমুড়ি খেতে পারেন অথবা এখানে একটু সময় স্পেন্ড করতে পারেন, কারণ এখানে রাতের বেলা খুবই ভালো লাগে দেখতে। যেটা বললাম যে রাতের রাজশাহী কিন্তু অসাধারণ লাগে দেখতে। আপনি শুধুমাত্র রিক্সায় ঘুরলেই ভালো লাগবে। এরপরে রাজশাহীর খাবারের মধ্যে আরেকটি বিখ্যাত দোকান হচ্ছে রানা মিষ্টি ঘর, যেখানে মিষ্টির সাথে এক ধরনের পুরি ওরা সেল করে, যেটা মিশিয়ে খেতে হয় এবং সেটা খুবই ভালো লাগে খেতে। আমিও নিজেও খেয়েছিলাম এবং বাসার জন্য আমি পার্সেল করে নিয়ে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ফুড ব্লগার না, তাই আসলে অনেক বেশি ফুডের কথা বলি না, ম্যাক্সিমাম সময় আমি মানে ট্রাভেলের কথাই বলি। এবং রানা মিষ্টি ঘর রাজশাহীর যেই মেইন সিটি সেখানে অবস্থিত, আপনি অটো রিক্সা করে চলে যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং এখানে পিছনে শুটিং হচ্ছে। এবং আমি একটু ঘুরতে আসলাম, কারণ আজকে আমরা চলে যাব এই কারণে। তো আপনারা যারা রাজশাহী আসবেন অবশ্যই একটু হলেও রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে ঘুরে আসবেন, কারণ এখানে আসলে মানে পরিবেশই অন্যরকম এবং ছবি তোলার জন্য বেস্ট জায়গা আমার মনে হয়। যারা ন্যাচারাল ছবি তুলতে চান তারা। ওকে, তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে, ছবি তোলার জন্য একেবারে বেস্ট জায়গা। দেখতে পাচ্ছি কী পরিমাণ কালারফুল, এখানে মোটামুটি সবাই এসে ছবি তুলতেছে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ছবি তোলা ট্রাই করবেন। রাজশাহীতে আজকে আমার শেষ দিন, এবং আজকে আমি যাব রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বা মসজিদ বলতে পারেন, যেটা হচ্ছে ছোট সোনা মসজিদ। এবং এটা একেবারে বর্ডারের কাছে অবস্থিত। শহর থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো দূরত্ব। আপনি চাইলে বাইক, সিএনজি, বাস কিংবা নিজস্ব গাড়ি থেকেও চলে আসতে পারেন। এবং মসজিদটি একেবারে রোডের সাথেই অবস্থিত, আপনি মেইন রোড থেকেই দেখা যায়। সেখানে আসতে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। যদি আপনি আমার মতো ইতিহাস পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ভ্রমণ করতে পারেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে প্রায় 400 বছর আগে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এবং এই ছোট সোনা মসজিদটি সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হয়। এই ছোট সোনা মসজিদের নামকরণ করা হয় এই কারণে, যখন সূর্যের আলো এর দেয়ালে পড়ে তখন সোনার মতো ঝলমল করে। মসজিদটি প্রায় 82 ফুট লম্বা এবং এর উচ্চতা 20 ফুট। এবং দেখতে পাবেন এই ছোট সোনা মসজিদের উল্টা দিকে কিছু কবর রয়েছে, এবং ধারণা করা হয় এই কবরগুলো হচ্ছে নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রীর। এবং আপনি যদি ইতিহাস পছন্দ করেন তাহলে একবার হলেও এই মসজিদে ঘুরে আসতে পারেন। এবং মসজিদের আশেপাশে অনেক দোকানপাট রয়েছে যেখানে আপনারা খাবারের ব্যবস্থা আছে। এই মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল রয়েছে, যেটা এই জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যার পরে এই জায়গাটি অন্যরকম সুন্দর লাগে। তো
তো আসলে এখানে আসার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে এই মসজিদে আসলে একত্র নামাজ পড়তে পারা, এবং সেটা আমি পেরেছি। যেহেতু মাগরিবের সময় এসেছিলাম, তো মাগরিবের মানে ওয়াক্ত হয়ে গিয়েছিল, নামাজটা শুরু হয়ে গিয়েছিল, তো আমিও পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। এরকম মানে হিস্ট্রিক্যাল প্লেসে আসলে নামাজ আদায় করা অনেক একটা ভাগ্যের ব্যাপার, যেটা আসলে সবার জোটে না, আমার জুটছে, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকুর। তো এরকম আরও অনেকগুলো মসজিদ আমি ভ্রমণ করব বাংলাদেশের, এবং অনেকগুলো হিস্ট্রিক্যাল প্লেসে ভ্রমণ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।